সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজা খান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ। আজকে আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণী জীববিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 10 এই টপিকসটা হচ্ছে কি উদ্ভিদের প্রজনন, প্লান্ট রিপ্রোডাকশন টপিকসটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রজনন হচ্ছে কি একটা জীবের অনন্য বৈশিষ্ট্য আর কি। প্রত্যেকটা জীবের ক্ষেত্রে প্রজনন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভাইরাস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রজনন যেমন একরকম, অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে প্রজননটা অন্য ভিন্ন ধরনের সে তুলনায়, এবং সপুষ্পক উদ্ভিদের প্রজননটা তার চেয়ে একটু ভিন্ন রকমের হয়ে থাকে। তাহলে প্রত্যেকটা জীবের প্রজননটা স্বতন্ত্রভাবে আলাদাভাবে থাকে। তো আমরা আজকে এই অধ্যায়ে 10ম অধ্যায়ে তোমাদের আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে বলি প্রজননটা হচ্ছে মোটামুটি 3 ধরনের, মেইনলি যৌন প্রজনন, অযৌন প্রজনন এবং অঙ্গজ প্রজনন। আমরা এখানে আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে প্রজনন অঙ্গ হিসেবে ফুল একটা কার্যকরী অঙ্গ। ফুল হচ্ছে কি প্রধান কার্যকরী অঙ্গ, প্রজনন অঙ্গ। এখানে কি হচ্ছে প্রজনন জিনিসটা কি? প্রজনন হচ্ছে দুটো ভিন্ন প্রকৃতির গ্যামেট, গ্যামেট বলতে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট এর মিলনে যে জনন সাধিত হয় তাকে হচ্ছে যৌন প্রজনন বলা হয়ে থাকে। তাহলে দুটো ভিন্ন প্রকৃতির গ্যামেট, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনে যে জনন সাধিত হয় তাকে বলা হচ্ছে কি যৌন প্রজনন। এক্ষেত্রে হচ্ছে ফুল হচ্ছে প্রধান জনন কার্য হিসেবে অঙ্গ হিসেবে কাজ করে থাকে। তো আমরা যদি এখানে একটা ফুলের গঠনটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে নিচের দিকে এটা হচ্ছে কি একটা পুষ্পাক্ষ, এরপরে থাকে হচ্ছে কি বিটি বা বৃত্তাংশ, এবং এগুলা হচ্ছে কি পাপড়ি, এগুলা হচ্ছে কি পুংকেশর বা পুং যে জনন অঙ্গ সেটাকে পুংস্তবক বলা হয়ে থাকে, পুংকেশর। এবং এই যে মাঝখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে স্ত্রী স্তবক বা স্ত্রী কেশর। তাহলে হচ্ছে কি এটা হচ্ছে একটা মেইনলি ফুলের অংশ। তো এই পুংকেশর এবং যে স্ত্রী কেশর এটা আমরা দেখতে পাচ্ছি, স্ত্রীস্তবক, পুংস্তবক এবং স্ত্রীস্তবক এই দুটো হচ্ছে কি প্রজনন অঙ্গ এখানে কাজ করে থাকে। তা আমরা যদি এখানে আমরা আজকে হচ্ছে কি তোমার পরাগরেণু বা পুং গ্যামেটোফাইটের যে বিকাশটা সেই বিকাশটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে যদি আমরা একটা পুংকেশরকে এখানে আলাদাভাবে নিয়ে এসে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এটা হচ্ছে কি পুং দণ্ড এবং এটা হচ্ছে কি পরাগধানী, এবং মাঝখানে যে অংশটা এটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে যোজক, এটা বন্ধা কোষ দ্বারা গঠিত। এরপর আমরা যদি এখন একটা এই পরাগধানীর একটা সেকশন করে দেখি এখানে এই পাশে, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরাগধানী হচ্ছে কি দুটো লম্বা প্রকোষ্ঠ নিয়ে গঠিত। হ্যাঁ, তো লম্বা প্রকোষ্ঠে হচ্ছে কি দুটো করে আবার লোভ থাকে বা পরাগধানী থাকে। এখানে পরাগরেণু থাকে, তাহলে সেখানে হচ্ছে কি পুং রেণুথলি থাকে দুটো, এই প্রকোষ্ঠ হচ্ছে কি দুটো করে। তাহলে টোটাল একটা পরাগধানীতে হচ্ছে কি আমরা 4টা পুং রেণুথলি দেখতে পাই, যেখানে পরাগরেণু এর মধ্যে অবস্থান করে থাকে। তাহলে এই পরাগরেণুগুলোকে যদি আমরা আলাদা করে এখানে দেখি, এখানে দেখতে পাবো যে চারপাশে কিছু এই যে মাঝখানে 4টা কোষ, আমি এই পাশে একটু দেখাচ্ছি কোষ, এগুলো হচ্ছে কি আশেপাশের কোষ থেকে একটু বড় আকৃতি থাকে, নিউক্লিয়াসটা বড় থাকে, সাইটোপ্লাজম ঘন থাকে। এগুলো কোষকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ এবং মাঝখানের দিকে আমরা এখানে একটা এই অংশটা আমরা দেখতে পাই, এখানে থাকে হচ্ছে কি একটা যোজক। এখানে যোজকটা দেখতে পাচ্ছি, যোজকটা এখানে থাকে বন্ধা কোষের আবরণী দ্বারা আবৃত। তাহলে এই আর্কিস্পোরিয়াল কোষগুলো হচ্ছে বিভাজিত হয়ে বাইরের দিকে দেওয়াল কোষ তৈরি করে এবং ভিতরের দিকে তৈরি করে প্রাথমিক জনন কোষ। এখন আমরা দেখি যদি এই পরাগরেণুথলিটা হচ্ছে কি হয় বিভাজিত, সাধারণত 5 থেকে 7টা লেয়ার দ্বারা গঠিত হয়। বাইরের দিকে একদম বাইরের দিকে যে লাইন এটা দেখতে পাচ্ছি আমরা কোষগুলো, সেগুলোকে বলা হয় ত্বক কোষ। এরপরে নিচে এই 2 নম্বর পরে যে স্তরটা সেটা হচ্ছে থাকে হচ্ছে কি এন্ডোথেসিয়াম।
এবং এরপরে 3 থেকে 5 স্তর বিশিষ্ট থাকে হচ্ছে কি মধ্য ল্যামেলা। এরপরে এর যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি মধ্য ল্যামেলা, মধ্য ল্যামেলা। এবং সবশেষে ভিতরের দিকে যে স্তরটা থাকে সেটাকে বলা হয় ট্যাপেটাম। ট্যাপেটাম কোষটা হচ্ছে কি একটা পুষ্টি স্তর হিসেবে কাজ করে থাকে। ট্যাপেটাম কোষের ভিতরের দিকে যে কোষগুলো থাকে সেগুলো হচ্ছে পরাগধানী বা পরাগ মাতৃকোষ যেগুলো থাকে সেগুলো হচ্ছে এই ট্যাপেটাম স্তর থেকে পুষ্টি নিয়ে গ্রহণ করে থাকে। দেখা যাচ্ছে কি এই ট্যাপেটাম স্তরের ভিতর দেখা যাচ্ছে হচ্ছে স্পোরোজেনাস টিস্যু। এই স্পোরোজেনাস টিস্যুটা হচ্ছে কি বিভাজিত হয়ে, স্পোরোজেনাস টিস্যুর নিউক্লিয়াস সাইটোপ্লাজম ঘন থাকে এবং নিউক্লিয়াসগুলো অপেক্ষাকৃত বড় আকৃতির থাকে। এই স্পোরোজেনাস টিস্যুগুলো থেকে তৈরি হয় হচ্ছে পোলেন পরাগ মাতৃকোষ বা পোলেন মাদার সেল। এই পোলেন মাদার সেলগুলো ডিপ্লয়েড থেকে মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড পরাগ রেণু তৈরি করে, রেণু তৈরি করে। এবং এগুলো হচ্ছে কি এখানে যখন একসঙ্গে থাকে এগুলো, তখন এগুলোকে স্পোর টেক্টার বলা হয়। কয়েকটা একসঙ্গে যখন আবদ্ধ হয়ে থাকে তখন এগুলোকে স্পোর টেক্টার বলা হয়। স্পোর টেক্টারগুলো ট্যাপেটাম কোষ থেকে পুষ্টি গ্রহণ করে থাকে। এখানে আমি এটা দেখাই, এগুলো হচ্ছে কি ক্ষয়িষ্ণু, এগুলো বিভিন্ন ট্যাপেটামের যে স্তরগুলো সেগুলো হচ্ছে কি ভেঙে গেছে। ক্ষয়িষ্ণু ট্যাপেটাম। তাহলে এর ভিতরে স্পোর, এই স্পোর গুলা হচ্ছে কি যখন পরিপূর্ণ হয়ে যায় তখন এগুলো হচ্ছে কি বিদীর্ণ হয়ে বাইরে বের হয়ে আসে। এই যে স্পোর বা তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা বা পরাগরেণু তৈরি হওয়ার সৃষ্টির যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোর তৈরি হওয়ার, মাইক্রোস্পোর বা পরাগরেণু তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, টোটাল প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। আমরা এখন দেখবো এটা হচ্ছে কি একটা পরাগরেণুর গঠন। আমরা জানি পরাগরেণুটা হচ্ছে কি বিভিন্ন আকৃতির হতে পারে, গোলাকার, ডিম্বাকার, আয়তাকার, বিভিন্ন আকার আকৃতির হয়ে থাকে। আমরা যদি এখানে একটা পরাগরেণু দেখি তাহলে আমরা এখানে একটা দেখবো যে পরাগরেণু এরকম দেখবো এবং এর বাইরের দিকে বিভিন্ন ভাবে অর্নামেন্টেড হয়ে থাকে। এই পরাগরেণুর ভিতরের দিকে যে স্তরটা সেটাকে বলা হয় ইন্টাইম, এবং বাইরের দিকে যে বিভিন্ন ভাবে অর্নামেন্টেড করা স্তরটা থাকে সেটাকে বলা হয় এক্সাইম। এবং এর ভিতরে একটা নিউক্লিয়াস অবস্থান করে। এই এক্সাইম স্তরটা হচ্ছে কি বিভিন্ন জায়গায় পাতলা থাকে, পাতলা হয়ে একটা রন্ধ্র সৃষ্টি করে, পোর বা রন্ধ্র বলা হয়ে থাকে। হ্যাঁ, রন্ধ্র তৈরি করে। তাহলে এটা হচ্ছে, এবং ভিতরের দিকে একটা থাকে হচ্ছে কি একটা পরাগৃতির নিউক্লিয়াস, নিউক্লিয়াস অবস্থান করে। এটা হচ্ছে একটা পরাগরেণুর গঠন। এখন যদি আমরা দেখি পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটনে যে পরাগরেণুটা তৈরি হলো, এই পরাগরেণু থেকে কিভাবে পুং গ্যামেট তৈরি হবে, তাহলে এই দেখলাম এখানে একটা পুং গ্যামেট। এইটা হচ্ছে কি যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের ভিতরের দিকে যখন বিভিন্ন ধরনের গহ্বর তৈরি হয়ে যাচ্ছে তখন কি করে এই নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটু বড় আকৃতির যে নিউক্লিয়াসটা থাকে সেটাকে বলা হয়, এই নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা বড় আকৃতির যে নিউক্লিয়াস থাকে সেটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস, এবং আরেকটা হচ্ছে কি জনন নিউক্লিয়াস। এটা হচ্ছে কি নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস, এবং এটাকে বলা হয় হচ্ছে জনন নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসটা হচ্ছে পোলেন টিউব বা নালিকা তৈরি করবে, এবং জনন নিউক্লিয়াসটা আবার বিভাজিত হয়ে দুটো পুং গ্যামেট উৎপন্ন করবে। আমরা একটু এই ছবিটা একটু মুছে দিয়ে দিকে একটু উপরের দিকে যাই। আমরা যদি দেখি এই স্তরটার পরে হচ্ছে এটা আসলো, এবং এটার পরে আমরা যদি এটা দেখি তাহলে দেখতে পাবো যে এখানে একটা ছোট্ট একটা টিউব তৈরি হবে,
এবং এখানে নালিকা নিউক্লিয়াসটা তখন ভিতরের দিকে থাকবে এবং যে জনন নিউক্লিয়াসটা সেই নিউক্লিয়াসটা আবার দুটো ভাগে বিভক্ত হয়ে দুটো ফুল গ্যামেট তৈরি করবে। হ্যাঁ, তাহলে এর পরের ধাপে আমরা দেখব যে এই নালিকা নিউক্লিয়াসটা একটু বড় আকৃতির এবং দুটো এই পুম গ্যামেট তৈরি হয়ে গেছে। এই প্রথমে একটা নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস উৎপন্ন করে, একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস এবং একটা হচ্ছে জনন নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসটা টিউবের মাথার দিকে থাকবে এবং জনন নিউক্লিয়াস যেটা সেটা আবার বিভাজিত হবে, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটো পুং গ্যামেট উৎপন্ন করবে এবং এই সবগুলাই হচ্ছে টিউবের মধ্যে অবস্থান করবে। তাহলে এই যে পরাগ নালিকা, এই পরাগ নালিকাটা যখন উৎপন্ন হয়ে যাবে, এই পোলেন টিউব পরাগ যখন পরাগায়িত হবে সেই বিষয় নিয়ে এই যে পোলেন পুং গ্যামেট তৈরি হওয়ার পর পরাগায়ন হওয়ার পরে যে গ্যামেট পরাগধানী যেটা পোলেন টিউব যেটা পরাগরেণু সেটা যে স্ত্রীস্তবকের মাথায় গর্ভমুণ্ডে পড়বে এবং সেখান থেকে পরাগায়ন সম্পন্ন যে পোলেন টিউব উৎপন্ন হবে এবং সেখানে ডিম্বকের কাছে যে পরাগায়ন সম্পন্ন, সেটা নিয়ে আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। আজকে আমরা কিভাবে পরাগরেণুর পরিস্ফুটন এবং হচ্ছে কি পরাগরেণুর গঠন এইটুকু নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা ডিম্বক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে।